গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 চ্যানেল। তো আজকে তোমাদের হিস্ট্রির উপর থেকে থাকছে 19 নম্বর ক্লাস, এবং 19 নম্বর ক্লাসে যে টপিকটা তোমাদের থাকছে সেটা হলো মৌর্য বংশ, অর্থাৎ মৌরিয়ান ডাইনেস্টি। তো এর আগের দিনের ক্লাসে আমরা মৌর্য বংশ শুরু করেছিলাম। আজকে থাকছে তার সেকেন্ড পার্ট, অর্থাৎ এর আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম অশোকটা শুরু করেছিলাম, কারণ মৌর্য বংশের এর আগে নন্দ বংশ ছিল। নন্দ বংশের সমাপ্তির পরে মৌর্য বংশের যিনি সংস্থাপক ছিলেন, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার ব্যাপারে জেনেছি। তারপর চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক এসেছিল কে? তার ছেলে বিন্দুসার, এবং বিন্দুসারের ব্যাপারে আমরা ডিটেলসে জেনেছি। তারপরে এসেছিল কে? তারপরে এসেছিল সম্রাট অশোক। তো সম্রাট অশোকের ব্যাপারে কিছুটা আমরা এর আগের দিনের ক্লাসে পড়েছি। কলিঙ্গ যুদ্ধ সম্ভবত আমরা এর আগের দিনের ক্লাসে পড়ছিলাম। তো সেখান থেকে আমরা পরবর্তী যে টপিকগুলো বাকি থেকে গেছে, কারণ অশোকটা একটা ভাইটাল টপিক। অশোকের বিভিন্ন শিলালেখ আছে, বিভিন্ন স্তম্ভ লেখ আছে। এছাড়া মৌর্য টাইমে যে শাসন ব্যবস্থা ছিল, যে পরিবেশ ছিল, যে সমস্ত মৌর্যকালীন যে সমস্ত প্রমুখ তীর্থ ছিল, যে সমস্ত শিক্ষা ছিল, সে সমস্ত ব্যাপারে আমাদের জানতে হবে। তো আজকের ক্লাসে আমরা টোটালটা কমপ্লিট করার চেষ্টা করব। যদি না পারি, নেক্সট ক্লাসে আমরা টোটাল মৌর্য বংশ কমপ্লিট করব। তো যাই হোক, শুরু করছি এর আগের দিনের ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে। এর আগের দিনের ক্লাসে আমরা পড়ছিলাম কি, লাস্টের দিকেই পড়ছিলাম কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে। কলিঙ্গ যুদ্ধ, তো এখান থেকেই শুরু করছি আজকের ক্লাসটা। তো কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল বলেছিলাম, যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তারা অ্যান্সার বলতে পারবে। 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কি, কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ জায়গাটা কোথায়? বর্তমানে ওড়িশাতে অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। এই কলিঙ্গ ফেমাস ছিল কিসের জন্য? হাতির জন্য ফেমাস ছিল। হাতির জন্য এটা কিন্তু কি ছিল? হাতির জন্য প্রসিদ্ধ ছিল, হাতির জন্য ফেমাস ছিল, হাতির জন্য ফেমাস ছিল। এই কলিঙ্গ যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? তো অবভিয়াসলি সম্রাট অশোক পড়ছি মানে সম্রাট অশোক যুদ্ধ করেছে। এবং আরেকজন ব্যক্তি কার সাথে যুদ্ধ হয়েছে? হয়েছে সম্রাট অশোক। সম্রাট অশোক ভার্সেস হয়েছে কার সাথে? নন্দরাজ। নন্দ নন্দরাজের মধ্যে। এই যুদ্ধে কি হয়? এই যুদ্ধে অশোক কিন্তু জয়লাভ করে, অশোক জয়ী হয়। আর নন্দরাজ কিন্তু কি হয়? নন্দরাজ হয়ে যায় পরাজিত, এবং তিনি মারা যান, পরাজিত হন। নন্দরাজকে কে হত্যা করেছিলেন? অশোক হত্যা করেছিলেন। এবং এই যুদ্ধের, এখান থেকে বলেছিলাম এই যে কলিঙ্গ যুদ্ধ, এই কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে জানা যায় কোন অভিলেখ থেকে? খারবেলের লেখা হাতিগুম্ফা অভিলেখ থেকে জানা যায়। খারবেলের লেখা, খারবেলের হাতিগুম্ফা, খারবেলের হাতিগুম্ফা অভিলেখ থেকে, খারবেলের হাতিগুম্ফা অভিলেখ থেকে জানা যায় কি, এই কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে। এই যুদ্ধ যখন হয়ে যায়, যখন অশোক জয়লাভ করে এই যুদ্ধে, নন্দরাজকে হত্যা করে, তিনি যুদ্ধের পর তার একটা বলতে পারো তার মানে তার স্বভাব এটা বলতে পারো। তিনি কি করেছিলেন? তিনি এই যুদ্ধের পর যে জায়গায় তিনি যুদ্ধ করতেন, সেই জায়গায় যুদ্ধের পরবর্তী টাইমে তিনি দেখতে যান। তো যুদ্ধের পর তিনি যখন দেখতে গিয়েছেন এই কলিঙ্গ নামক জায়গাতে, তো সেখানে তিনি দেখছেন যে যুদ্ধে প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ কিন্তু সৈন্য মারা গিয়েছে। সৈন্য না, সৈন্যর সাথে তার ফ্যামিলি মেম্বার, তার ছোট বাচ্চা থেকে শুরু করে তার বয়স্ক মাতা পিতা, সবাইকে যাকে সামনে পেয়েছে তাকে মেরেছে। এই কলিঙ্গ যুদ্ধে কিন্তু বীভৎস হত্যালীলা করেছিল অশোক। তো এই হত্যালীলা দেখে অশোক, কারণ সে অশোক দেখছে কি, অশোক দেখছে কারোর আহ, কারোর বাচ্চা মানে কোনো বাচ্চা কাঁদছে তার বাবার জন্য, কোনো মা কাঁদছে তার ছেলের জন্য, কোনো বিবাহিত মহিলা কাঁদছে তার হাজবেন্ডের জন্য। তো এই সমস্ত জিনিস দেখে, এই হত্যালীলা দেখে অশোকের কি হয়? হৃদয় চেঞ্জ হয়ে যায়। এবং ভবিষ্যতে তিনি ঘোষণা করেন কি, তিনি ঘোষণা করেন যে যুদ্ধ আর করবে না, যুদ্ধ না করার, যুদ্ধ না করার প্রতিজ্ঞা নেন। যুদ্ধ না করার, তিনি যুদ্ধ না করার প্রতিজ্ঞা নেন। এবং যুদ্ধ না করার প্রতিজ্ঞা নেওয়ার সাথে সাথে তিনি কি বলেন? তিনি বলেন
ভেরি ঘোষের পরিবর্তে ধম্ম ঘোষের স্বীকার করেন। ভেরি ঘোষের পরিবর্তে তিনি ধম্ম ঘোষের স্বীকার করেন। ভেরি ঘোষের পরিবর্তে তিনি কি করছেন? ধম্ম ঘোষের স্বীকার করছেন। তো তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসবে, এই ধম্ম জিনিসটা কি? ধম্ম বলতে কি ধর্ম, মানে ধর্মকর্মের দিকে মন দিচ্ছে? তো ধর্মকর্মের দিকে তো অবভিয়াসলি মন দিচ্ছে, কিন্তু এই ধম্মের অর্থ কি? ধম্মের অর্থ হলো অশোকের দ্বারা তার প্রজা যারা ছিল, তার সাম্রাজ্যে যারা প্রজা ছিল, সেই প্রজাদের নৈতিক উত্থানের জন্য বানানো নিয়ম। তো লিখে রাখতে পারো ধম্ম কি? ধম্ম, হেডিং লেখো ধম্ম। ধম্ম কি বললাম? অশোকের দ্বারা তার প্রজাদের নৈতিক উত্থানের জন্য বানানো নিয়ম। কি বানানো? নিয়মাবলী, বানানো নিয়ম। সেটাই হলো ধম্ম। এবং অশোকের এই ধম্মের উল্লেখ আমরা পাচ্ছি কোথা থেকে? এক্সামে কোশ্চেন দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখো। অশোকের ধম্মের উল্লেখ পাওয়া যায় কোথা থেকে? পাওয়া যায় সেকেন্ড অভিলেখ এবং সপ্তম নম্বর যে অভিলেখ আছে, সেকেন্ড এবং সেভেন্থ স্তম্ভলেখ থেকে পাওয়া যায়। স্তম্ভলেখ দিক বা অভিলেখ দিক দুটোই অ্যান্সার একই হবে, সপ্তম স্তম্ভ লেখ থেকে। দ্বিতীয়, তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে? দ্বিতীয় অভিলেখ এবং সপ্তম অভিলেখ। আচ্ছা, এখানে অনেকের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে অভিলেখ, স্তম্ভলেখ, গুম্ফালেখ, এদের মধ্যে পার্থক্য কি? তো অভিলেখের অর্থ হলো কি? অভিলেখের অর্থ হলো কোনো কিছু ওপরে লেখা। অভিলেখ মানে কি? অভিলেখের অর্থ কি বললাম? অভিলেখের অর্থ হলো কোনো কিছুর ওপরে লেখা। এবার এই লেখাটা আমি যদি কোনো স্তম্ভ বা পাথরের ওপরে লিখি, তাকে আমরা বলবো কি? স্তম্ভলেখ। যদি আমরা কোনো গুহার ওপরে লিখি, তাহলে আমরা সেটাকে বলবো গুম্ফালেখ। আমরা কি বলবো? গুম্ফালেখ। আর যদি আমরা কোনো পাথরের ওপরে লিখি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো শিলালেখ। তাহলে সবকটাই অভিলেখ। স্তম্ভলেখ হলো অভিলেখ, গুম্ফালেখ হলো অভিলেখ, শিলালেখ হলো অভিলেখ। এবার আমি যদি সেই লেখাটা কোনো স্তম্ভের ওপরে লিখে রাখি, তাহলে সেই অভিলেখকে বলতে পারি কি? স্তম্ভলেখ। যদি কোনো গুহার দেয়ালে লিখে রাখি, তাহলে বলবো গুম্ফালেখ। যদি আমি কোনো শিলা বা পাথরের ওপরে লিখে রাখি, তাহলে বলবো কি? তাকে বলবো শিলালেখ। আশা করি অভিলেখ কি জিনিস বোঝাতে পেরেছি। তো অশোক ভারতের এমন একজন শাসক ছিলেন যিনি সর্বপ্রথম রাজকীয় আদর্শে এই অভিলেখ লিখেছিলেন। এর আগে কোনো রাজা কিন্তু অভিলেখ লেখেনি। তো অশোক কি সর্বপ্রথম শাসক যিনি অভিলেখ লিখেছেন। তো তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি স্পেশাল প্রি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রি ক্লাস। এর পাশাপাশি কিছুদিনের মধ্যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের জন্য মেন্সের ক্লাস শুরু হবে, এবং
এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, সেখানে যুক্ত হওয়ার বেনিফিট, সেখানে রুটিন পেয়ে যাবে, ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, এক্সাম রিলেটেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। তো কিভাবে যুক্ত হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ নর্মাল কল ভিডিও কল করবে না। ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে, বা কোনো কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, সেখান থেকে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য পাবে জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, কি বললাম, এটা বলার আগে বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে অশোক হলেন ভারতের প্রথম শাসক। লিখে রাখো, অশোক ভারতের প্রথম শাসক ছিলেন। অশোক ভারতের প্রথম শাসক ছিলেন যিনি রাজকীয় আদেশকে অভিলেখে লিখেছেন। যিনি রাজকীয় আদেশকে কি করেছেন, অভিলেখ হিসাবে লিখেছেন। রাজকীয় আদেশকে অভিলেখে, যিনি রাজকীয় আদেশকে কি করেছেন, অভিলেখে লিখেছেন। তো অশোক কি ছিলেন, ভারতের প্রথম শাসক ছিলেন, যিনি তার যে আদেশ সেই আদেশকে কি হিসেবে লিখেছেন, অভিলেখ আকারে লিখেছেন। তো অশোক কোথাও না কোথাও থেকে তো এই জিনিসটা দেখেছে, না হলে তার মাথায় আইডিয়া কি করে আসবে। যেমন সাপোজ ধরো স্কুলে বা কলেজে কোনো প্রজেক্ট দিলে, সেই প্রজেক্ট আমরা হয় কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে বা কোনো টিচারের কাছ থেকে বা দাদা দিদিদের কাছ থেকে আমরা দেখে থাকি, এবং সেটার উপরে বেস করে আমরা সেই প্রজেক্ট লিখি। হয় অনেকে কপি করে বা অনেকে সেই আইডিয়া দেখে তার উপর নিজের কিছু ইউনিক আইডিয়া দিয়ে সে নিজে লেখে। তো তেমনি অশোক কি করেছিল, অশোক কিন্তু এই অভিলেখ লেখার যে প্রথাটা, এটা কিন্তু অন্য একজনের কাছ থেকে দেখেছিল। তো অশোকের এই অভিলেখ লেখার প্রেরণা কোথা থেকে পায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অশোকের অভিলেখ লেখার প্রেরণা, অশোকের অভিলেখ লেখার প্রেরণা পান, অশোকের অভিলেখ লেখার প্রেরণা পান কার কাছ থেকে পেয়েছেন ইরাকে সেই টাইমে যে রাজা ছিল। তো ইরাকের রাজা কে ছিল, ইরাকের রাজা জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইরাকের রাজা, তার নাম কি, দারাওয়ান। ইরাকের রাজা প্রথম দারা বা দারাওয়ান, যাকে একেই বলা হতো ডেরিয়াস, দারা বা ডেরিয়াস। তো ডেরিয়াস ওয়ান বা দারা ওয়ানের কাছ থেকে তিনি এই অভিলেখ লেখার প্রেরণাটা পেয়েছিলেন, এবং ইনি ভারতের প্রথম শাসক ছিলেন যিনি অভিলেখ লিখেছিলেন। তো অভিলেখ সম্পর্কে তথ্যগুলো আসলো যখন, এখান থেকে আরো দুটো কোশ্চেন হয়। দুটো কোশ্চেন কি কি দেয়, অশোকের অভিলেখ সর্বপ্রথম খোঁজ কে করছে। লেখো, অশোকের অভিলেখ সর্বপ্রথম খোঁজ করেন কে, সর্বপ্রথম খুঁজে পাচ্ছেন কে, খোঁজ করেন। তো অশোকের অভিলেখ সর্বপ্রথম খোঁজ করছেন কে, সর্বপ্রথম খোঁজ হচ্ছে 750 খ্রিস্টাব্দে এসে খোঁজ হচ্ছে। এবং খোঁজটা কে করছে,
খোঁজ করছে টি প্যান্থার। কে করছে? টি প্যান্থার নামক ব্যক্তি খোঁজ করছেন অশোকের অভিলেখ। এবং এই টি প্যান্থার যে অভিলেখ খোঁজ করছেন, খোঁজ করে কিন্তু তিনি পাঠোদ্ধার করতে পারছেন না, অর্থাৎ পড়তে পারছেন না। তাই এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, অশোকের অভিলেখ সর্বপ্রথম পড়া হয়েছে কবে? সর্বপ্রথম পাঠোদ্ধার হয়েছে কবে? তো অশোকের অভিলেখ সর্বপ্রথম পাঠোদ্ধার হয় প্রায় বলতে পারো 100 বছর পরে গিয়ে পাঠোদ্ধার হয়। কত সালে? 1837 সালে গিয়ে পাঠোদ্ধার হয়। মানে 100 বছরের থেকে 13 বছর কম। তো প্রায় বলতে পারো 90 বছরের পরে গিয়ে পাঠোদ্ধার হয়। এবং এই পড়ছে কে? পাঠোদ্ধার কে করছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার দিয়েছে, মনে রাখবে। জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ নামক ব্যক্তি অশোকের অভিলেখ পাঠোদ্ধার পড়ছেন। তো মনে রাখবে দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু দুরকম হবে। সর্বপ্রথম খুঁজছে কে? টি প্যান্থার 1750 সালে। সর্বপ্রথম অভিলেখ পাঠোদ্ধার হচ্ছে কত সালে এসে? 1837 সালে। কে পাঠোদ্ধার করছেন? জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করছেন। এবং তিনি যে শিলালেখটা পাঠোদ্ধার করছেন সেটা কোন ভাষাতে, মানে কোন লিপিতে লেখা ছিল? তো মনে রাখবে দুটো লিপি, ব্রাহ্মী ও খরষ্টি। ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে লেখা ছিল। ব্রাহ্মী এবং কোন লিপি? ব্রাহ্মী এবং খরষ্টি লিপি। ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে লেখা ছিল। ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে লেখা ছিল। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় অভিলেখ থেকে, যে অশোকের এমন একটা অভিলেখ পাওয়া গেছে যেখানে তার রানীর নাম লেখা আছে। তো নেক্সট লেখো, অশোকের রানীর নাম লেখা অভিলেখ। অশোকের রানীর নাম লেখা অভিলেখ। অশোকের কোন রানীর নাম লেখা আছে এবং তার নাম কি? তো অশোকের প্রিয় রানী। অশোকের প্রিয় রানী। প্রিয় রানীকে প্রিয় রানী বলেই তো অভিলেখে নাম লিখেছে। প্রিয় না হলে না লিখতো? তো নাম কি ছিল তার? নাম মনে রাখবে, অশোকের ওয়াইফের নাম বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছেন, নাম হলো কারুবাকি। কারুবাকি। তো এই কারুবাকির নাম কোথা থেকে পাওয়া গেছে? কারুবাকির নাম পাওয়া গেছে অভিলেখ থেকে। অশোকের রানীর নাম লেখা অভিলেখ থেকে পাওয়া গেছে কারুবাকির নাম। এখান থেকে নেক্সট কোশ্চেন দিতে পারে যে অশোকের আর অন্যান্য কি নামে ডাকা হতো? আর অন্যান্য কি নাম ছিল? তো লিখে রাখো অশোকের অন্য নাম। অশোকের অন্য নাম। অন্য নাম কি কি ছিল অশোকের? তো অশোকের 3টে নাম ছিল অন্য। তো ফার্স্ট লেখো বুদ্ধ শাক্য। বুদ্ধ শাক্য। বুদ্ধ শাক্য। সেকেন্ড নাম লেখো অশোক বর্ধন। অশোক বর্ধন। এগুলো কিন্তু বিভিন্ন গ্রন্থ বা অভিলেখ থেকে পাওয়া গেছে, সেগুলো বলছি, আগে নামগুলো লিখে নাও। অশোক বর্ধন, বুদ্ধ শাক্য, এবং 3 নম্বর নাম লেখো করমলি। 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 তো বুদ্ধ শাক্য যে নামটা, এই নামটা আমরা পেয়েছি অভিলেখ থেকে। কোন অভিলেখ থেকে পেয়েছি? মাস্কি। মাস্কি অভিলেখ। মাস্কি অভিলেখ থেকে পাওয়া গিয়েছে বুদ্ধ শাক্য নামটা। অশোক বর্ধন নাম আমরা কোথা থেকে পেয়েছি? আমরা পেয়েছি পুরাণ থেকে। পুরাণ থেকে আমরা পেয়েছি কি? অশোক বর্ধন নামটা। আর করমলি এই নামটা পাওয়া গেছে সিংহলি ভাষায় লেখা। সিংহলি। সিংহলি শ্রীলঙ্কান ভাষা। সিংহলি ভাষার গ্রন্থ দীপ বংশ থেকে। সিংহলি ভাষার গ্রন্থ
দীপবংশ, দীপবংশ থেকে পাওয়া গেছে কি করমলি নামটা। তো অশোকের তিনটে অন্য নাম কি কি? বুদ্ধ শাক্য, অশোক বর্ধন অ্যান্ড করমলি। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে অশোকের নাম যে অশোক, মানে ওই তাকে তো কেউ দেখেনি এখনকার টাইম পিরিয়ডে, কারণ অশোকের টাইম পিরিয়ড কত ছিল? ছিল খ্রিস্টপূর্বাব্দ 273 থেকে 232 পর্যন্ত। তো তখনকার লোক তো এখন বেঁচে নেই। তো অশোকের নাম অশোক, এই নামের জানকারি আমরা কিসের থেকে পেয়েছি? তো এটাও পেয়েছি অশোকের লেখা অভিলেখ থেকে। তো কোন কোন অভিলেখ থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো লেখো এখান থেকে যে অশোকের নাম, অশোকের নাম অশোক, অশোকের নামই যে অশোক, এই অশোক নামের তথ্য বা জানকারি পাওয়া যায়, জানকারি আমরা পাই কিসের থেকে পাই? দুটো অভিলেখ থেকে আমরা এই জানকারি পাচ্ছি। কি কি সেই দুটো অভিলেখ? একটা হলো গুর্জারা, গুর্জারা অভিলেখ, আর একটা হলো মাস্কি অভিলেখ, মাস্কি অভিলেখ অ্যান্ড গুর্জারা অভিলেখ। মাস্কি অভিলেখ থেকে এক্ষুনি পড়ালাম অশোকের অন্য নামও আমরা পেয়েছি। তার সেখানে কি ছিল নাম? বুদ্ধ শাক্য। এক্ষুনি আমরা দেখেছি কি? বুদ্ধ শাক্য। অশোকের নাম, তাহলে কি বললাম? অশোকের নাম যে অশোক, এটার ব্যাপারে জানকারি আমরা পেয়েছি কিসের থেকে? গুর্জারা এবং মাস্কি অভিলেখ থেকে। নেক্সট এখান থেকে লেখো যে অশোকের টাইটেল কি ছিল? উপাধি, অশোকের উপাধি। তো অশোকের দুটো টাইটেল ছিল এবং দুটো টাইটেলই বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো একটা টাইটেল ছিল দেবনামা প্রিয়দর্শী, দেবনামা, দেবনামা প্রিয়দর্শী, এবং আরেকটা টাইটেল কি ছিল? আরেকটা টাইটেল ছিল ওই একই, দেবনাম প্রিয়, দেবনাম প্রিয়। তো দেবনাম প্রিয়দর্শী এবং দেবনাম প্রিয় এই দুটো ছিল কি? উপাধি। আচ্ছা, টাইটেল এবং নাম এর মধ্যে কিন্তু গোলাবে না। এটা কি ছিল? এটা ছিল তার টাইটেল অর্থাৎ উপাধি। আর এগুলো ছিল কি? তার নাম। যেমন অশোকের নাম কি? বুদ্ধ শাক্য ছিল, অশোক বর্ধন ছিল, করমলি ছিল। আচ্ছা, এখান থেকে এবার নেক্সট কোশ্চেন যেটা দেয় যে অশোকের শিলালেখ, অশোকের শিলালেখ কতগুলো এবং কোন কোন স্থান থেকে পাওয়া গিয়েছে? তো অশোকের শিলালেখের সংখ্যা কটা? 14টা শিলালেখ। এবং এই 14টা শিলালেখ মুখস্থ রাখার কোনো দরকার নেই, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট শিলালেখ আছে, সেগুলো মনে রাখলেই হবে, সেখান থেকেই কোশ্চেন দেয়। তো সেগুলো আমরা দেখবো। তো এখানে হেডিং করো যে অশোকের প্রমুখ শিলালেখ, হেডিং করো অশোকের প্রমুখ, অশোকের প্রমুখ শিলালেখ, অশোকের প্রমুখ শিলালেখ। তো অশোকের টোটাল শিলালেখের সংখ্যা কটা? এক্ষুনি বললাম 14টা অভিলেখ বা শিলালেখ। শিলালেখের সংখ্যা কটা? সংখ্যা, তো টোটাল শিলালেখের সংখ্যা হলো কটা? 14টা হলো টোটাল শিলালেখের সংখ্যা, যাকে বলা হয় কি? চতুর্দশ শিলালেখ। আচ্ছা, অভিলেখ, অভিলেখ কেটে দাও, অভিলেখ না, শুধু লেখো শিলালেখের সংখ্যা। অশোকের শিলালেখের সংখ্যা কটা? 14টা। এবং এই 14টা শিলালেখ কটা স্থান থেকে পাওয়া গেছে? লিখে রাখো 8টি স্থান থেকে, 8টি স্থান থেকে পাওয়া যায়, 8টি স্থান থেকে পাওয়া যায়। তাহলে অশোকের শিলালেখের সংখ্যা কটা? 14টা শিলালেখ। এবং এই 14টা শিলালেখ কটা স্থান থেকে পাওয়া যায়? 8টি স্থান থেকে পাওয়া যায়। তো ফার্স্টে আমরা দেখবো যে এই 8টা স্থান কি কি, তারপর দেখবো এই চতুর্দশ শিলালেখের মধ্যে কিছু 5টা থেকে 6টা ইম্পর্টেন্ট শিলালেখ আছে, কারণ 14টা শিলালেখ মনে রাখার কোনো দরকার নেই।
সেখান থেকে কোশ্চেনও দেয় না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখান থেকে ফার্স্টে দেখবো 8টা স্থান কি কি। 8টি স্থান, 8টি স্থান কি কি। আচ্ছা, এখানে একটুখানি বোঝানোর জন্য তোমাদের এখানে জিনিসটা ব্যাপারটা একটু বোঝাই। ধরো এটা ফার্স্ট কোনো একটা স্থান, সেকেন্ড স্থান, থার্ড স্থান, ফোর্থ স্থান, ফিফথ স্থান, সিক্সথ, সেভেন্থ অ্যান্ড এইট। এই টোটাল 8খানা কি, 8খানা জায়গা, 8টা জায়গা, 8টা জায়গা। এবার সব থেকে সহজ এক্সাম্পল হিসাবে তোমরা এখান থেকে রিলেট করো। ধরো বিমল, বিমল পান মশলা, সেটার সাথে রিলেট করে। ভারতের 8খানা জায়গা আছে, 8খানা ইম্পর্টেন্ট শহর। ধরতে পারো কলকাতা, সেকেন্ড ধরতে পারো মুম্বাই, থার্ড ধরতে পারো ব্যাঙ্গালোর, ফোর্থ ধরতে পারো দিল্লি, ফিফথ ধরতে পারো এলাহাবাদ, এলাহাবাদ, সিক্স ধরতে পারো আহমেদাবাদ, আহমেদাবাদ ফুল লিখছি না, জাস্ট বোঝানোর জন্য, আহমেদাবাদ। সেভেন্থ ধরতে পারো এদিকে বিহারের পাটনা ধরতে পারো, পাটনা, পাটনা। আর এইট ধরে নাও ভুবনেশ্বর, ভুবনেশ্বর। এই টোটাল আমি 8টা জায়গা আমি সিলেক্ট করেছি। এখানে কি করব, বিমল পান মশলার অ্যাড দেবো। তো বিমল পান মশলার অ্যাড আমি কি করব, হোর্ডিং, কোনো একটা মডেল ধরে হোর্ডিং বানাবো। হোর্ডিং বানিয়ে কি করব, হোর্ডিং বানিয়ে কলকাতাতেও আমি হোর্ডিং টানাবো, কলকাতাতেও টানাবো, মুম্বাইতেও টানাবো, এদিকে দিল্লিতেও টানাবো, ব্যাঙ্গালোরে টানাবো, এলাহাবাদ, আহমেদাবাদ, পাটনা, ভুবনেশ্বর, সব জায়গায় টানাবো। আবার পরবর্তীতে বিমল পান মশলার পরে আবার ধরো সাপোজ অন্য কিছু একটা অন্য কিছু একটা পান মশলা বা অন্য কিছু একটা অ্যাড আসলো, সেই অ্যাডটাও কি করব, কলকাতাতে টানাবো, মুম্বাইতে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, এলাহাবাদে, আহমেদাবাদে, পাটনাতে, ভুবনেশ্বরে, এইভাবে টানাবো। তো অশোকও কি করছে, অশোক তার যে বাণীগুলো, সেই বাণীগুলোকে এরকম শিলাতে লিখছে, লিখে এই যে 8টা স্থান আছে, 8টা স্থানে কি করছে, 8টা স্থানে সে এই যেমন হোর্ডিং টানানো হচ্ছে সেখানে শিলালেখগুলোকে স্থাপন করছে। অর্থাৎ অশোকের যদি প্রথম শিলালেখ বলা হয় কোথা থেকে পাওয়া গেছে, তো এই 8টা স্থান থেকেই পাওয়া গেছে। 8টা জায়গা, যে জায়গার নামগুলো বলবো পরবর্তীতে, জাস্ট এক্সাম্পলের জন্য এখানে লিখেছি কলকাতা, মুম্বাই। তো সেই 8টা স্থান থেকে প্রথম শিলালেখও পাওয়া গেছে, 8টা স্থান থেকে সেকেন্ড শিলালেখও পাওয়া গেছে, তৃতীয় শিলালেখও পাওয়া গেছে। এইভাবে 7, 8, 9, 10 করে 14টা শিলালেখ, প্রত্যেকটা শিলালেখ প্রত্যেকটা জায়গায় কিন্তু পাওয়া গেছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে তোমরা লেখো যে অশোকের যে 8টা শিলালেখ, সরি 14টা যে শিলালেখ, সেই 14টা শিলালেখ যে 8টা স্থান থেকে পাওয়া গেছে, সেই 8টা স্থান কি কি, 8টা স্থান কি কি। তো ফার্স্ট লেখো, ফার্স্ট লেখো শাহবাজগাড়ি, শাহবাজগাড়ি। শাহবাজগাড়ি বর্তমানে কোথায় অবস্থিত, বর্তমানে পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের কোথায়, পেশাওয়ার, পেশাওয়ার পাকিস্তান, পাকিস্তানে অবস্থিত। এবং এই শাহবাজগাড়িতে, শাহবাজগাড়িতে যে শিলালেখ পাওয়া গেছে, সেই শিলালেখ কোন লিপিতে লেখা। আচ্ছা, এক্ষুনি যে এক্সাম্পল দিলাম সেখান থেকেই বোঝায় যে সাপোজ ধরো যে হোর্ডিংটা, বিমল পান মশলার যে হোর্ডিংটা আমি কলকাতা, মুম্বাই, দিল্লি, পাটনা, এই সমস্ত জায়গায় আমি টানিয়েছি। তো যদি বিমলের পান মশলার হোর্ডিং আমি যদি পশ্চিমবঙ্গে টানাই, তো সেখানে অবভিয়াসলি আমি বাংলা ভাষায় লিখব, তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ লোক সেটা বুঝতে পারবে। আমি আবার যদি গুজরাটের আহমেদাবাদে বাংলা ভাষাতে লিখি, তাহলে সেখানকার লোক বুঝতে পারবে না। সেখানে কি লিখতে হবে, সেখানে লিখতে হবে হয় গুজরাটি, গুজরাটি লিখলে ম্যাক্সিমাম বুঝবে, হিন্দিও কম বুঝবে। সেখানে হিন্দিতে আমি কোথায় লিখবো, দিল্লিতে আমি গিয়ে হিন্দিতে লিখবো হোর্ডিংটা, দিল্লিতে কি করব, হিন্দিতে লিখবো। তো তেমনই তখনকার টাইমে, অশোকের টাইমে কি হতো, অশোকের টাইমে বিভিন্ন যে স্থানগুলো ছিল, যে 8টা স্থান থেকে শিলালেখ পাওয়া গেছে, সেই স্থান ভিত্তিক সেখানকার লোক যে ভাষা, যে লিপি বুঝতো, সেই লিপিতে লেখা হতো। তো শাহবাজগাড়িতে
শাহবাজগাড়ি বর্তমান কোথায়? পাকিস্তানের পেশাওয়ারে অবস্থিত। এবং শাহবাজগাড়ি থেকে যে শিলালেখ পাওয়া গেছে সেটা কোন লিপিতে লেখা? মনে রাখবে, খারোষ্টি লিপি। এবং খারোষ্টি লিপিটা মুখস্থ রাখবে, কারণ খারোষ্টি লিপিতে লেখা শিলালেখ কিন্তু মাত্র দুটো জায়গা থেকেই পাওয়া গেছে। কোন কোন সেই জায়গা? একটা হলো শাহবাজগাড়ি, এবং সেকেন্ড জায়গাটা এর পাশাপাশি লিখে নাও, মানসেহারা। মান মানসেহারা মানসেহারা মানসেহারা। তো মানসেহারা এটাও কোথায়? এটাও বর্তমানে পাকিস্তানে অবস্থিত। হাজরা, হাজরা পাকিস্তান। এবং এখান থেকেও আমরা পাচ্ছি কি? খারোষ্টি লিপিতে লেখা হোর্ডিংগুলো পাচ্ছি, মানে শিলালেখগুলো পাচ্ছি। বাকি যে ছটা স্থানের নাম এখানে বলবো, এই ছটা স্থান থেকে যে শিলালিপিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবকটাই একই। সেটা কি? সেটা হলো ব্রাহ্মী লিপি। তো নেক্সট স্থানের নাম লেখো 3 নাম্বার দিয়ে, কলসি। কলসি, আচ্ছা একটুখানি ওপরে চেপে লিখি, কলসি। 4 নম্বর জায়গার নাম লিখে রাখো। আচ্ছা একটা একটা করে দেখি। কলসি, কলসির কোথায় অবস্থিত? কলসি বর্তমানে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। দেরাদুন, দেরাদুন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। এখান থেকে কোন লিপি শিলালেখ পাওয়া যাচ্ছে? মনে রাখবে, ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। এবং এখান থেকে বাকি আরো যে 5টা স্থানের নাম বলবো, প্রত্যেকটা জায়গাতেই ব্রাহ্মী লিপিতে লেখা শিলালেখ পাওয়া গেছে। তো টোটাল 6টা জায়গায় ব্রাহ্মী লিপি, এবং দুটো জায়গা হলো শাহবাজগাড়ি এবং মানসেহারা, এখানে খারোষ্টি লিপিতে লেখা শিলালেখ পাওয়া গেছে। 4 নম্বর জায়গার নাম লেখো গিরনার। গিরনার নাম থেকেই বুঝতে পারছো গিরনার এলাকাটা কোথায়? গুজরাটে। গুজরাটের কোথায়? সৌরাষ্ট্র। এবং সে এক্সাক্ট জায়গাটা কোথায়? জুনাগড়। জুনাগড় সৌরাষ্ট্রে ছিল কি? জুনাগড়। তো জুনাগড় গুজরাটে অবস্থিত বর্তমানে, গুজরাট। এবং এখান থেকেও পাচ্ছি কি? ব্রাহ্মী লিপিতে লেখা শিলালেখ। নেক্সট 5 নম্বর জায়গার নাম লেখো এরানগুড়ি। এরানগুড়ি, এরানগুড়ি। এরানগুড়ি বর্তমানে কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের কুর্নুল। অন্ধ্রপ্রদেশের কোথায়? কুর্নুল। অন্ধ্রপ্রদেশ, শর্টে লিখলাম এপি, অন্ধ্রপ্রদেশ লিখে রাখবে, নাহলে পরবর্তীতে এই এপিটাই অরুণাচল প্রদেশ বলে মনে হবে। 6 নম্বর দিয়ে জায়গার নাম লেখো ধৌলি। ধৌলি, ধৌলি বর্তমানে কোথায় অবস্থিত? এটা অবস্থিত উড়িষ্যাতে। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার পুরীতে। জগন্নাথ দেবের পুরী, পুরী ওড়িশা, ওড়িশাতে অবস্থিত। এবং এখানেও যে শিলালেখটা পাওয়া যাচ্ছে সেটাও ব্রাহ্মী লিপিতে লেখা। 7 নম্বর জায়গার নাম লেখো জোগাড়। জোগাড়, জোগাড় কোথায়? জোগাড়টাও কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার কোথায়? গঞ্জাম। গঞ্জাম উড়িষ্যা। এবং এটাও কি? ব্রাহ্মী লিপিতে লেখা। এবং 8 নম্বর প্লেসের নাম লেখো সোপারা। সোপারা, সোপারা কোথায়? মহারাষ্ট্রের থানে। থানে, মহারাষ্ট্র। এবং এখান থেকেও পাওয়া যাচ্ছে কি? ব্রাহ্মী লিপিতে লেখা শিলালেখ অশোকের। তাহলে অশোকের এমন দুটো শিলালেখ যেটা খারোষ্টি লিপিতে লেখা, সে দুটো হয়ে যাবে কি? সে দুটো হয়ে যাবে শাহবাজগাড়ি এবং মানসেহারা। বাকি কলসি, গিরনার, ইরানগুড়ি, ধৌলি, জোগাড় এবং সোপারা থেকে পাচ্ছি কি? ব্রাহ্মী লিপিতে লেখা শিলালেখ। নেক্সট হেডিং করো যে অশোকের চতুর্দশ শিলালেখ। অশোকের চতুর্দশ শিলালেখ। অশোকের প্রমুখ, কারণ সবকটা আলোচনা করব না, কারণ সবকটা ইম্পর্টেন্ট না, 14টা শিলালেখ মনে রাখতে গেলে বাকি জিনিস মাথা থেকে বেরিয়ে যাবে। তো অশোকের প্রমুখ 14টি বা চতুর্দশ লিখে রাখতে পারো, চতুর্দশ শিলালেখ।
অশোকের প্রমুখ 14টা শিলালেখ, চতুর্দশ শিলালেখ। তার মধ্যে ফার্স্ট লেখো প্রথম শিলালেখ। প্রথম শিলালেখ। প্রথম শিলালেখের থেকে আমরা কিসের ব্যাপারে জানতে পারছি? অশোকের প্রথম শিলালেখ থেকে। তো অশোকের প্রথম শিলালেখ থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। একটা কি? একটা হলো অশোক তার যে প্রজারা আছে সেই প্রজাদের নিজের সন্তান মনে করতেন। তো লেখো প্রজাদের প্রজাদের নিজের সন্তান ভাবতেন, নিজের সন্তান, নিজের সন্তান ভাবতেন, নিজের সন্তান বলে মনে করতেন। এছাড়া প্রথম শিলালেখ থেকে জানা গিয়েছে অশোক জীব হত্যার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কি করেছিল? জীব হত্যার ওপর নিষেধাজ্ঞা, জীব হত্যার ওপর জীব হত্যার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল অশোক। সেকেন্ড শিলালেখ দেখো এখান থেকে, সেকেন্ড শিলালেখ 2 নম্বর দিয়ে লেখো সেকেন্ড শিলালেখ। দ্বিতীয় শিলালেখ, দ্বিতীয় শিলালেখ। অশোকের দ্বিতীয় শিলালেখ থেকে আমরা কি জানতে পেরেছি? অশোকের দ্বিতীয় শিলালেখ থেকে আমরা জানতে পেরেছি সামাজিক কাজকর্মের ওপর। অশোক যে সামাজিক কাজকর্ম করেছিল, তো লিখে রাখো সামাজিক সামাজিক কাজের জানকারি পাওয়া যায়, সামাজিক কাজের জানকারি পাওয়া যায়। সামাজিক কাজ বলতে তিনি কোন কোন সামাজিক কাজ বলতে চাইছেন? সামাজিক কাজ বলতে তিনি হাসপাতাল গড়ে দিয়েছিলেন প্রজাদের জন্য, তিনি প্রজাদের সুবিধার্থের জন্য রাস্তা সুন্দর করেছিলেন, সুন্দরভাবে বানিয়েছিলেন। তো রাস্তাকে কি বলা হয়? সড়ক। তো সড়ক নির্মাণ করেছিলেন। এবার প্রজারা সেই সড়ক দিয়ে যেতে যেতে রাস্তায় যাতে রেস্ট করতে পারে তার জন্য কি বানিয়েছিলেন? ধর্মশালা বানিয়ে দিয়েছিলেন। এছাড়া বানিয়ে দিয়েছিলেন চাষবাসের সুবিধার জন্য বিভিন্ন খাল বা যাকে বলা হয় নাহার, এছাড়া পুকুর বানিয়েছিলেন ইত্যাদি জিনিস কিন্তু তিনি বানিয়ে দিয়েছিলেন সামাজিক কাজকর্মের জন্য। এবং তার ব্যাপারে জানা গিয়েছে কোন অভিলেখ থেকে? দ্বিতীয় অভিলেখ থেকে জানা গিয়েছে। 3 নম্বর লেখো তৃতীয় অভিলেখ, তৃতীয় শিলালেখ, তৃতীয় শিলালেখ। এগুলো সব কিন্তু শিলার উপরে লিখছে, তাই একে বলা হচ্ছে কি? শিলালেখ। তো তৃতীয় শিলালেখ থেকে আমরা কি জানতে পারছি? তৃতীয় শিলালেখ থেকে আমরা জানতে পারছি ধম্মযাত্রার ব্যাপারে। ধম্মযাত্রা, ধম্ম কি? ক্লাসের শুরুতেই বলেছি, ধম্ম হলো অশোকের দ্বারা প্রজাদের নৈতিক উত্থানের জন্য বানানো নিয়ম, হলো ধম্মযাত্রা। এছাড়া এখান থেকে আরেকটা জিনিস জানা যাচ্ছে কি? অশোক 3 প্রকার আধিকারিক নিযুক্ত করেছিলেন তার রাজ্য অভিষেক হওয়ার 5 বছর পরে। তো লিখে রাখো রাজ্যাভিষেকের 5তম বর্ষেও পরে, রাজ্যাভিষেকের 5তম বর্ষে কি করছে? 3 প্রকার আধিকারিক নিযুক্ত করেন। 3 প্রকার আধিকারিক কি করছে? 3 প্রকার আধিকারিককে তিনি নিযুক্ত করছেন। এই 3 প্রকার আধিকারিক কি কি? নাম কি? তো 3 প্রকার আধিকারিক, এক হলো রাজুক, যুক্ত এবং প্রাদেশিক। তো এই 3 প্রকার আধিকারিক তিনি কিন্তু নিযুক্ত করছেন। রাজুক, যুক্ত এবং প্রাদেশিক, এই 3 প্রকার আধিকারিক নিযুক্ত করছেন। এটার ব্যাপারে জানা গিয়েছে কোন অভিলেখ থেকে? তৃতীয় শিলালেখ থেকে জানা গিয়েছে। নেক্সট লেখো 7ম অভিলেখ। 4 নম্বর দিয়ে লেখো
মাঝখানে 4, 5, 6 জানার দরকার নেই, লেখো সেভেন্থ অভিলেখ, সপ্তম শিলালেখ, সেভেন্থ শিলালেখ। সেভেন্থ শিলালেখ থেকে কি জানা যাচ্ছে? সেভেন্থ শিলালেখ থেকে জানা যাচ্ছে অশোকের ধার্মিক সহিষ্ণুতার জানকারি পাওয়া যায়। কি পাওয়া যায়? লিখে রাখো, অশোকের ধার্মিক সহিষ্ণুতার জানকারি। অশোকের ধার্মিক সহিষ্ণুতার ব্যাপারে বিভিন্ন তথ্য বা জানকারি পাওয়া যাচ্ছে, জানকারি পাওয়া যায়। কোন অভিলেখ থেকে? সপ্তম অভিলেখ থেকে। অর্থাৎ অশোক কি করত? অশোকের ধার্মিক সহিষ্ণুতা বলতে অশোক কি করতো, এখনকার ভারত যেমন, ভারতে যেমন পাশের কান্ট্রি পাকিস্তানের সাথে রিলেট করো, পাকিস্তান মূলত একটা ধর্মের উপর ডিপেন্ডেন্ট। পাশে বাংলাদেশেও এখন কন্ডিশন দেখতে পাচ্ছ, ওরাও একটা ধর্মের উপর ডিপেন্ডেন্ট, মানে একটা ধর্মকে মান্যতা দেয়, কিন্তু ভারত কিন্তু সব রকম ধর্মকে মান্যতা দেয়। তেমনি অশোকও কি করেছিল? সব রকম ধর্মকে সম্মান করত। অর্থাৎ অশোক সব রকম ধর্মের মান্যতা দিত এবং সব রকম ধর্মের সম্মান করত। তো লিখে রাখো, অর্থাৎ অশোক সব রকম ধর্মের সম্মান করত, সব রকম ধর্মের কি করত? সম্মান করত। এছাড়া সপ্তম অভিলেখ থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেয়। এক্সামে কি দেবে অশোকের সব থেকে বড় অভিলেখ। অশোকের সব থেকে বড় অভিলেখ কোনটা? তো অশোকের সব থেকে বড় অভিলেখ হলো এই সপ্তম শিলালেখ। অশোকের সব থেকে বড় অভিলেখ, অশোকের সব থেকে বড় অভিলেখ কোনটা? সেটা হয়ে যাবে এই সেভেন্থ অভিলেখ। এরপর চলে আসো 13 নম্বর অভিলেখে, 13th অভিলেখ। তো 5 নম্বর দিয়ে লেখো 13তম শিলালেখ, 13th শিলালেখ। 13তম শিলালেখ থেকে কিসের তথ্য জানা যায়? কি জানতে পেরেছি আমরা? তো এখান থেকে ধম্মের পরিভাষা জানা গিয়েছে। কি জানা গিয়েছে? ধম্মের পরিভাষা জানা যায়, ধম্মের পরিভাষা জানা যায়। আর এখান থেকে জানা যায় কি? এখান থেকে জানা যায় কলিঙ্গ যুদ্ধ, অশোক যে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করছে, সেই কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে জানা যায়। তো এক্সামে কোশ্চেন দিয়েছিল অশোকের কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে তথ্য পাওয়া গেছে অশোকের কোন শিলালেখ থেকে, কততম শিলালেখ থেকে? তো মনে রাখবে 13তম শিলালেখ থেকে কি জানা যায়? কলিঙ্গ যুদ্ধের জানকারি পাওয়া যায়। কলিঙ্গ যুদ্ধের জানকারি পাওয়া যায় কততম শিলালেখ থেকে? 13তম শিলালেখ থেকে পাওয়া যায়। এবং লাস্ট শিলালেখ হলো 14তম শিলালেখ, 14th শিলালেখ। এই 14তম শিলালেখে কি বলা হচ্ছে? সাপোজ তোমরা রিলেট করতে পারবে যে কোনো একটা প্রজেক্ট মনে করো তোমাদের কলেজ বা স্কুল থেকে দিয়েছে, সেই প্রজেক্টের লাস্ট পেজে, একদম লাস্ট পেজে কি লিখতে হতো? লাস্ট পেজে লিখতে হতো বিবলিওগ্রাফি, অর্থাৎ যাকে বলা হয় উপসংহার, মানে টোটাল এই প্রজেক্টে কি কি কাজ করেছো সেই তার ব্যাপারে একটা সংক্ষেপে লিখতে হয়, যাকে বলা হয় কি? উপসংহার। তো এই 14তম শিলালেখে কি আছে? আগের 13টা অভিলেখের উপসংহার লেখা আছে। আগের 13টি অভিলেখের উপসংহার, আগে 13টি অভিলেখের উপসংহার পাওয়া গেছে কিসের থেকে? 14তম শিলালেখ থেকে। এবং এখানে অশোক বলছেন যে ওপরে লেখা শিলালেখ থেকে তিনি শিলালেখের থেকে মানে যেসব জিনিস লেখা আছে তার থেকে আরো বেশি কাজ তিনি করেছেন, যেটি কোথাও কিন্তু লেখা নেই। এবং এর জন্য যিনি লিখেছেন এই শিলালেখের ওপরে তিনি দোষী হবেন, অশোক দোষী নন। এটা কিন্তু বলছেন কোথায়? এই 14তম শিলালেখে তিনি কিন্তু এটা বলছেন। তাহলে এখান থেকে কোশ্চেন দিতে পারে যে কলিঙ্গ যুদ্ধের ব্যাপারে জানা যায় কোন শিলালেখ থেকে? জানা যায়
13 নম্বর শিলালেখ থেকে, এবং অশোকের লেখা সব থেকে বড় অভিলেখ বা শিলালেখ যাই দিক না কেন, অ্যান্সার হবে কি সপ্তম শিলালেখ হয়ে যাবে কি অশোকের লেখা সব থেকে বড় অভিলেখ। এবার নেক্সট দেখব যে আমরা অশোকের যে স্তম্ভ লেখগুলো ছিল, অশোকের স্তম্ভ লেখের সংখ্যা কটা? স্তম্ভ লেখের সংখ্যা হলো 7টা। তো নেক্সট হেডিং করো অশোকের 7টি স্তম্ভ লেখ। অশোকের 7টি স্তম্ভ লেখ। স্তম্ভের উপরে লেখা হয়েছে বলে একে বলা হচ্ছে কি স্তম্ভ লেখ। তো অশোকের 7টি স্তম্ভ লেখ কটা স্থান থেকে পাওয়া গেছে? তো মনে রাখবে 6টা স্থান থেকে পাওয়া গেছে। কটা স্থান? 6টি স্থান থেকে 6টি স্থান থেকে পাওয়া যায়। তো এই 7টা স্তম্ভ লেখ কি কি? 7টা স্তম্ভ লেখ কি কি লেখো এখান থেকে। তো ফার্স্ট লেখো রুমানদেই অভিলেখ। ফার্স্ট লেখো রুমানদেই অভিলেখ বা স্তম্ভলেখ। রুমানদেই অভিলেখ বা স্তম্ভলেখ। তো একটুখানি আগে তোমাদের পড়ালাম যে সব থেকে অশোকের লেখা সব থেকে বড় অভিলেখ কোনটা? সপ্তম শিলালেখ হলো সব থেকে বড়। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে অশোকের লেখা সব থেকে ছোট অভিলেখ কোনটা বা ছোট স্তম্ভলেখ কোনটা? তো অ্যান্সার হবে রুমানদেই। সব থেকে লিখে রাখো, সব থেকে ছোট অভিলেখ। সব থেকে ছোট অভিলেখ হলো এটা। কোনটা? রুমানদেই অভিলেখ। এবং এটা পাওয়া গেছে কোথা থেকে? নেপালের লুম্বিনী। তোমাদের কাছে কোশ্চেন থাকছে নেপালের লুম্বিনীতে কে জন্মগ্রহণ করেছে? কয়েকদিন আগেই ক্লাস করিয়েছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে নেপালের লুম্বিনীতে কার জন্মগ্রহণ হয়েছিল, কে জন্মগ্রহণ করেছিল। এবং এই স্তম্ভ লেখ থেকে, রুমানদেই স্তম্ভ লেখ থেকে আমরা কিসের ব্যাপারে জেনেছি? এখান থেকে কিসের ব্যাপারে চর্চা করা আছে? অর্থ ব্যবস্থার ওপরে চর্চা করা আছে। অর্থ ব্যবস্থা বলতে মূলত ট্যাক্সের ব্যাপারে। অর্থ ব্যবস্থা অর্থাৎ ট্যাক্সের ব্যাপারে চর্চা করা আছে। ট্যাক্সের ব্যাপারে কি আছে? ট্যাক্সের ব্যাপারে এখানে চর্চা করা আছে। কোন অভিলেখে, কোন স্তম্ভ লেখে? রুমানদেই স্তম্ভ লেখে এটা উল্লেখ আছে। নেক্সট লেখো মিরাট স্তম্ভ লেখ। নেক্সট লেখো মিরাট স্তম্ভ লেখ। মিরাট স্তম্ভ লেখ। এবং আরেকটা লেখো একসাথে, টোপরা স্তম্ভ লেখ। মিরাট আর টোপরা। এই মিরাট এবং টোপরা এই দুটো স্তম্ভ লেখ, এই স্তম্ভ লেখকে কি করেছিল? এই দুটো স্তম্ভ লেখকে ফিরোজ শাহ তুগলক দিল্লির তুগলকবাদে কিন্তু তুলে নিয়ে এসেছিল। এই দুটো স্তম্ভ লেখকে কি করেছিল? দিল্লির তুগলকবাদে তুলে নিয়ে এসেছিল। কে তুলে নিয়ে এসেছিল? ফিরোজ শাহ তুগলক। তো লিখে রাখো এই দুটো স্তম্ভ লেখকে ফিরোজ শাহ তুগলক দিল্লির তুগলকাবাদে তুলে নিয়ে আসেন। দিল্লির তুগলকাবাদে তুলে আনেন। তো কোশ্চেন দেয় যে অশোকের কোন শিলালেখ বা কোন অভিলেখ বা কোন স্তম্ভ লেখকে
ফিরোজ শাহ তুগলক দিল্লিতে এনে স্থাপন করেছিলেন। তো মনে রাখবে টোপরা স্তম্ভলেখ এবং মিরাট স্তম্ভলেখ। এই টোপরা স্তম্ভলেখ অ্যাকচুয়ালি ছিল কোথায়? ছিল কিন্তু এটা হরিয়ানাতে। হরিয়ানাতে ছিল। সেখান থেকে তুলে কোথায় নিয়ে গেছে? সেখান থেকে তুলে নিয়ে গেছে দিল্লিতে। দিল্লিতে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ফিরোজ শাহ তুগলক তুলে নিয়ে গেছে, তুগলক বংশের টাইম পিরিয়ডে। আর মিরাট অভিলেখ কোথায় ছিল? মিরাট নামক জায়গা, মিরাট কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত ছিল। তো উত্তরপ্রদেশের মিরাট থেকে, মিরাটে ছিল মিরাট অভিলেখ, এবং হরিয়ানাতে ছিল কি? হরিয়ানাতে ছিল টোপরা অভিলেখ। নেক্সট অভিলেখ লেখো এখান থেকে। নেক্সট 4 নম্বর দিয়ে লেখো। আচ্ছা, নেক্সট 4টে একসাথে লেখাচ্ছি পরে, সরি 7টা অভিলেখ, 1টা 2টো 3টে হয়েছে। নেক্সট 3 নম্বরটা এখানে লিখে নাও, সরি 4 নম্বরটা লিখে নাও। প্রয়াগরাজ স্তম্ভলেখ। প্রয়াগরাজ, প্রয়াগরাজ, বা তোমাদের কোশ্চেনে দিতে পারে এলাহাবাদ স্তম্ভলেখ, কারণ আগে এলাহাবাদ ছিল নাম, এলাহাবাদের নাম এখন পরিবর্তন হয়ে গেছে প্রয়াগরাজ। তো এলাহাবাদের বা প্রয়াগরাজের স্তম্ভলেখ, স্তম্ভলেখ। এই স্তম্ভলেখ থেকে, এই স্তম্ভলেখ থেকে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হলো এই স্তম্ভলেখকে পরবর্তীতে গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত কি করছে? এর ওপরে, এই স্তম্ভলেখের ওপরেই, এই প্রয়াগরাজ স্তম্ভলেখের ওপরেই কি করছে? প্রয়াগ প্রশস্তি লিখে দিচ্ছে। তো লিখে রাখো যে পরবর্তী গুপ্ত বংশের শাসক বা পরবর্তীতে এর ওপর গুপ্ত বংশের শাসক, গুপ্ত বংশের শাসক নাম কি? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কি করেছেন? প্রয়াগ প্রশস্তি লিখছেন এর উপরে। সমুদ্রগুপ্ত এর উপরে প্রয়াগ প্রশস্তি লেখাচ্ছেন, প্রয়াগ প্রশস্তি লেখেন। নেক্সট 3টে যে স্তম্ভলেখ আছে সেই 3টে একসাথে লেখো, কারণ এই 3টে একটা স্টেটের মধ্যে থেকেই পাওয়া গিয়েছে। তো লেখো রামপূর্ব স্তম্ভলেখ। রামপূর্ব স্তম্ভলেখ। 5 নম্বর দিয়ে লেখো লৌরিয়া আরেরাজ। লৌরিয়া আরেরাজ, এবং 6 নম্বর দিয়ে লেখো লৌরিয়া নন্দরাজ। এই 3টে অভিলেখ পাওয়া গেছে কোথা থেকে? চম্পারণ থেকে। চম্পারণ কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহারের চম্পারণ থেকে পাওয়া গেছে। বিহারের চম্পারণ থেকে পাওয়া গেছে কি? এই 3টে স্তম্ভলেখ। বিহারের চম্পারণ থেকে পাওয়া গেছে কোনটা? এই রামপূর্ব স্তম্ভলেখ, লৌরিয়া আরেরাজ অ্যান্ড লৌরিয়া নন্দরাজ। তাহলে অশোকের 7টা স্তম্ভলেখ কি কি? রুমানদেই স্তম্ভলেখ, যেটা সব থেকে ছোট, মিরাট স্তম্ভলেখ, টোপরা, প্রয়াগরাজ এলাহাবাদ স্তম্ভলেখ, রামপূর্ব, লৌরিয়া আরেরাজ এবং লৌরিয়া নন্দরাজ। এবার আমরা এখান থেকে দেখব যে মৌর্য টাইম পিরিয়ডে, মৌর্যকালীন সময়ে অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, অর্থাৎ শাসন ব্যবস্থা কেমন ছিল। তো নেক্সট হেডিং করো মৌর্যকালীন শাসন ব্যবস্থা। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন। মৌর্যকালীন শাসন ব্যবস্থা। মৌর্যকালীন শাসন ব্যবস্থার মধ্যে
সর্বোচ্চ পজিশনে কে ছিল, একদম ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে যিনি থাকতেন তাকে বলা হতো রাজা, তাকে বলা হতো কি সম্রাট। একদম ইনি কিন্তু শীর্ষে ছিলেন, সম্রাট। সম্রাটের নিচে ছিল কারা, সম্রাটের নিচে ছিল তাদেরকে বলা হতো কি, তাদেরকে বলা হতো মন্ত্রিন। তাদেরকে বলা হতো কি, তাদেরকে বলা হতো মন্ত্রিন। এই মন্ত্রিন আবার 4টে পোস্টে ডিভাইডেড ছিল। কি কি সেই 4টে পোস্ট? তার মধ্যে সব থেকে বড় পোস্ট হলো যুবরাজ, যিনি রাজার ছেলেই হতেন। সেকেন্ড পোস্ট হলো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। 3 নম্বর পোস্ট হলো পুরোহিত এবং 4 নম্বর পোস্ট হলো সেনাপতি, সেনাপতি, সেনাপতি। এটা কি ছিল, এই মন্ত্রিনের মধ্যে 4টে পোস্ট। এবার এই মন্ত্রিনের আন্ডারে থাকতো কারা, মন্ত্রিনের আন্ডারে থাকতো মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ থাকতো। তো এই ছিল মৌর্যকালীন শাসন ব্যবস্থা। এর উপরে আরো ডিটেলসে আমরা নেক্সট দিনের ক্লাসে দেখব। আজকের ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেছে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। এই মৌর্যকালীন শাসন ব্যবস্থা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। এছাড়া মৌর্যকালীন মানে টাইম পিরিয়ডে এই মন্ত্রী পরিষদের মধ্যে 18টা ভাগ ছিল। এই মন্ত্রী পরিষদ যেটা, এর মধ্যে 18টা ভাগ ছিল। এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় তীর্থ। এই তীর্থদের ব্যাপারে আমরা নেক্সট ক্লাসে জানবো। এছাড়া মৌর্যকালীন আর্থিক স্থিতি, মৌর্যকালীন টাইমে কি কি শিক্ষা বা কি কি মুদ্রা ব্যবহার করা হতো সেসব ব্যাপারে জানবো, এবং মৌর্য বংশ ধীরে ধীরে কিভাবে পতন হচ্ছে সে সমস্ত ব্যাপারে আমরা নেক্সট দিন ক্লাসে জানবো। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো জায়গায় ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।